দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার তো না? জি স্যার, পিছনে থেকে নয়েজ আসছে। আচ্ছা, একটু ওয়েট করুন। এই চ্যাপ্টারটার উপরই আপনাদের ফুল এই চ্যাপ্টারটার উপর আজকে বা কালকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, তারপর একটা চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটার উপরে কস্ট কনসেপ্ট বা কস্ট ক্লাসিফিকেশন, কস্ট ডিফারেন্সিয়েশন, এটার উপরে of Japanese manufacturing company whose total factory overhead cost fluctuated considerably from year to year according to increase and decrease in the number of direct labor hour worked in the factory. Total factory overhead cost at high and low activities for the recent year are given below. Total activity মধ্যে এখানে হাইয়েস্ট অ্যাক্টিভিটি এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাইয়েস্ট অ্যাক্টিভিটি ডাইরেক্ট লেবার আওয়ার। যদি 50 ঘন্টা লেবার কাজ করে, 50,000 ঘন্টা যদি লেবার কাজ করে, তাহলে ওই ফ্যাক্টরির ওভারহেড কস্ট আসে আপনার এই মানে 1,42,50,000 ডলার। আর যদি ফ্যাক্টরিটা 75,000 ঘন্টা চলে, মানে লেবার যদি 75,000 ঘন্টা কাজ করে, তাহলে ফ্যাক্টরির ওভারহেড কস্ট আসে 1,76,00,000 ডলার টোটাল। এখন এখানে যেটা বলছে যে ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাবভ কনসিস্ট ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এই যে ফ্যাক্টরি ওভারহেড কস্ট ধরেন 1,42,50,000, এই টাকাটা বলতেছে এই ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট এন্ড মেইনটেনেন্স। ফ্যাক্টরি মেইনটেনেন্স তিনটা খরচ। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে ফ্যাক্টরি ওভারহেড তো ছিল, এই ফ্যাক্টরি ওভারহেডের ডেফিনেশন যখন পড়ানো হয়েছিল তখন দেখানো হয়েছিল না যে ফ্যাক্টরি ওভারহেড মানেই হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরিতে আদার যত ইনডাইরেক্ট কস্ট আছে সব। এখন এখানে টোটাল ফ্যাক্টরি ওভারহেড আছে 1,42,50,000 ফর এক্সাম্পল। এটার ভিতরে কি কি আছে? তিনটা খরচ আছে। একটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে রেন্ট, একটা হচ্ছে মেইনটেনেন্স। তাহলে এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, রেন্ট এবং মেইনটেনেন্সের ক্লাসিফিকেশনটা নিচে বলে দিচ্ছে যে the company has analyzed these costs at 50,000 hours level of activity as follows. মানে এই যে ফ্যাক্টরি ওভারহেড কস্ট আছে একটা ভেঙে দিছে যে লো এর যে 50,000 এর কস্টের ভিতরে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট 1,42,50,000। এটাকে ভেঙে টোটাল এখানে দেয়া আছে যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল 50 লাখ, রেন্ট আছে 60 লাখ এন্ড মেইনটেনেন্স কস্ট আছে 32,50,000। টোটাল 1,42,50,000। এই টাকার যে তিনটা খরচ ছিল, এই তিনটা খরচকে এখানে ভেঙে দিছে। 50,000 আওয়ারের তাহলে ফ্যাক্টরি ওভারহেড যে 1,42,50,000 হয়, সেটা এখানে ভেঙে দিছে যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিছে এটা ভেরিয়েবল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে ভেরিয়েবল 50 লাখ, রেন্ট হচ্ছে ফিক্সড 60 লাখ আর মেইনটেনেন্স হচ্ছে মিক্সড 32,50,000। এখন বলছে এই রেশিওতে এই অবস্থায় যদি হয় তাহলে 76,25,000, 1,76,25,000 টাকাটা এক নাম্বার যেটা বলছে রিকোয়ারমেন্ট এস্টিমেট হাউ মাচ 1,76,25,000 factory overhead cost
at the high level of activities consists of maintenance cost. Maintenance cost, to do this it may be helpful এগুলো তো আর it can consist of indirect material and rent, the above behavior of variable and fixed cost. মানে এইটা যেহেতু 1,42,50,000 এখানে ভাঙা হয়েছে এবং কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এবং কোনটা মিক্সড এটা যেহেতু আইডেন্টিফাই করে এখানে দেয়া আছে, এখন আপনাকে বলছে যে এই টাকাটা কেউ ভাঙবেন, যে 75,000 এর যে 1,76,00,000 এই টাকাটাকে আপনি এই রেশিওতে এখন এটাতে ভাঙলে কত টাকা হয়, এর ভিতরে ম্যাটেরিয়াল আছে কত, এর ভিতরে রেন্ট আছে কত, এর ভিতরে মেইনটেনেন্স কস্ট কত আছে। যেহেতু মেইনটেনেন্স কস্ট মিক্সড কস্ট, সুতরাং এটা আমাকে ভাঙতে হবে যে টোটাল এই টাকাটার ভিতরে কত আছে। এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এখন আসেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আমি যদি এটার ভিতর থেকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করতে চাই, তাহলে দেখেন 50,000 ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলছে ভেরিয়েবল কস্ট। যদি ভেরিয়েবল কস্ট হয় তাহলে 50,000 এর জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে 50 লাখ, 50,000 ঘন্টার জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে 50 লাখ, তাহলে পার আওয়ার কত? এখান থেকে এই 50 লাখকে 50,000 দিয়ে ডিভাইড করেন, তাহলে কত আসে? আপনি যদি 50,000 দিয়ে ডিভাইড করেন তাহলে 100 নাকি, তাহলে পার আওয়ার আসে 100। আপনার ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করেন পার আওয়ার, তাহলে যেহেতু ভেরিয়েবল কস্টের পার আওয়ারটা সেম, সুতরাং এই 75,000 এর মধ্যে আপনি সেই রেটটা অ্যাপ্লাই করে দিতে পারেন। 75,000 ইন্টু 100, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে 50 লাখ, আওয়ার আছে 50,000, সুতরাং এখান থেকে একটা রেট নিয়ে নেন যে পার আওয়ার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত। তাহলে এখান থেকে যদি 100 আসে তাহলে 75,000 ইন্টু 100 এটা হবে এই টাকার ভিতরে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে রেন্ট। রেন্ট এখানে হচ্ছে 60 লাখ, 50,000 এর জন্য 60 লাখ, 60,000 এর জন্য 75,000 এর জন্য 60 লাখই হবে, যেহেতু রেন্ট কস্ট ফিক্সড, সুতরাং দুইটা সেমই হবে। এখন আসেন মেইনটেনেন্স কস্ট, যেটা আছে মিক্সড কস্ট। তাহলে মিক্সড কস্ট 50,000 এর জন্য 32,50,000, আর এটার মধ্যে মিক্সড কস্ট কত সেটা আমাকে একটু বের করতে হবে যে মেইনটেনেন্স কস্টটা কত। তাহলে আমি যদি এখান থেকে ভেরিয়েবল কস্ট পেয়ে যাই, ফিক্সড কস্ট পেয়ে যাই, আর টোটাল কস্টটা যদি জানি, তাহলে ডিফারেন্সটা তো মেইনটেনেন্স কস্ট। এর টোটাল কস্ট জানি 1,76,00,000, এর মধ্যে ভেরিয়েবল কস্ট হচ্ছে 75 লাখ আর ফিক্সড কস্ট হচ্ছে 60 লাখ, তাহলে বাকি ডিফারেন্সটা হচ্ছে আপনার মেইনটেনেন্স কস্ট। এখন আমি যদি সলিউশনটা দেখাই আপনাকে, এই যে দেখেন টোটাল 50,000 এর জন্য ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল 100 করে পার আওয়ার, 50 লাখ 75 এর জন্য হবে 75 লাখ এটা, আর রেন্ট কস্ট ছিল 60 লাখ, এটা এখানের জন্য ফিক্সড, এখানের জন্য ফিক্সড, কিন্তু এখানে টোটাল কস্ট 75,000 এর টোটাল কস্ট হচ্ছে 1,76,00,000। এর মধ্যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আর রেন্ট যদি এই দুইটা হয় তাহলে মেইনটেনেন্স কস্ট কত? মেইনটেনেন্স কস্ট এটা থেকে এই দুইটা বাদ দিয়ে দেন, যেটা হয় 41,25,000। এই 41,25,000 হচ্ছে মেইনটেনেন্স কস্ট। তার মানে তিনটা কস্ট আলাদা হয়ে গেল। যে ফার্স্ট রিকোয়ারমেন্টের মধ্যে যেটা বলছিল যে 1,76,00,000 ভিতরে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কত, রেন্ট কত এন্ড মেইনটেনেন্স কস্ট কত সেটা সেপারেট করেন। তাহলে সেপারেট যদি করি তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 75 লাখ, রেন্ট যেহেতু ফিক্সড কস্ট সেটা হচ্ছে 60 লাখ, আর মেইনটেনেন্স কস্ট হচ্ছে টোটালটা থেকে এই দুইটা বাদ দিয়ে দিলে তিনটার সামেশন ছিল এটা, যেহেতু দুইটা জানি তাহলে শুধু একটা কত হবে, এটা থেকে এই দুইটা বাদ দিয়ে দিলে যা থাকে সেটা হচ্ছে 41,75 লাখ। বলেন 1 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝছেন কিনা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। বুঝছেন সবাই? সিফাত বুঝছেন? জি স্যার। ওকে, তারপরে মুন্নি বুঝছেন? জি স্যার। ওকে, তার মানে এইখান থেকে এই স্ট্রাকচারের আমি এই কস্টটাকে, যেহেতু এই কস্টটাকে এরা ভাগ করে দিছে, আমি এই কস্টটাকে ভাগ করলাম। এইটার মধ্যে তিনটা এলিমেন্টস কত টাকা হবে। প্রথম ভেরিয়েবল কস্টের রেটটা নিলাম, আর ফিক্সড কস্ট যেহেতু দুইটা জায়গাতে ফিক্সড হবে, ভেরিয়েবল কস্টের রেট নিয়ে এটাকে ভেরিয়েবল দিয়ে মাল্টিপল করে দিলাম, আর টোটাল খরচটা থেকে প্রথম দুইটা খরচ বাদ দিয়ে দিলে মেইনটেনেন্স কস্ট অটোমেটিক আসে। এখন মেইনটেনেন্স কস্ট হচ্ছে ফিক্সড কস্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে
যেটা মিক্সড কস্ট ছিল এখন বলছে আপনাকে হাইলো মেথডে কস্ট ফর্মুলাটাকে সেপারেট করে ফেলতে, মানে মিক্সড কস্টকে আলাদা করতে, যে এর মধ্যে ভেরিয়েবল কস্ট কত এবং এটার মধ্যে ফিক্সড কস্ট কত। এখন আসেন মেইনটেনেন্স কস্ট 32,50,000 হচ্ছে যখন 50,000 ঘন্টা থাকে তখন মেইনটেনেন্স কস্ট ছিল 32,50,000। এই দেখেন অঙ্কের মধ্যে দেয়া আছে এই যে 32,50,000, এই যে এটা ছিল মেইনটেনেন্স কস্ট। যখন 50,000 ঘন্টার জন্য এটা এই কস্টটাকে ভাঙছে, 50,000 এর জন্য এটা ছিল। আর 75,000 এর জন্য আমরা কত পাইলাম? 41,25,000। এটা হচ্ছে মিক্সড কস্ট। এখন মিক্সড কস্টকে বলছে হাইলো মেথডে আপনি এটাকে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা ক্যালকুলেশন করেন। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট যদি ক্যালকুলেশন করি তাহলে 50,000 এর জন্য কস্ট এত আর 75,000 এর জন্য, তাহলে 50,000 75,000 এর ডিফারেন্স হচ্ছে 25,000। এই দুটা ডিফারেন্স করেন, এই দুটা ডিফারেন্স করেন, তাহলে এই কস্টটাকে আওয়ার দিয়ে ভাগ করেন, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেড়ে যাবে। মেইনটেনেন্স কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার আওয়ার বেড়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 25,000 আর এটা ডিফারেন্স কত? এটা ডিফারেন্সে এই যে এখানে দেখেন 8,75,000। তাহলে 8,75,000 কে 25,000 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়? 35 পার আওয়ার। এই 35 এই মেইনটেনেন্সের ভিতরে 35 পার আওয়ার হচ্ছে ভেরিয়েবল। এখন 35 পার আওয়ার যদি ভেরিয়েবল হয় তাহলে 50,000 দিয়ে করেন, 50,000 এর টোটাল মেইনটেনেন্স কস্ট কত? 50,000 এর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 32,50,000। এর মধ্যে ভেরিয়েবল কত? এর মধ্যে ভেরিয়েবল হচ্ছে 50,000 ইনটু 35। তাহলে 50,000 ইনটু 35 এ কত হয়? এটাতে 75,000 থেকে করছে সলিউশনের মধ্যে। আপনি যদি 50,000 থেকেও করেন তাইলে অ্যানসার সেমই আসবে। এখানে সলিউশনে 75 থেকে করছে, তাহলে 75,000 এর মেইনটেনেন্স কস্ট কত? 41,42,000। এর 41,42,000 এর মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 35। তাহলে 75,000 ইনটু 35 এটাকে মাল্টিপল করেন, তাহলে 26,25,000 বাদ দিলে হয় 15 লাখ। এই 15 লাখ হচ্ছে ফিক্সড কস্ট। তার মানে এই মেইনটেনেন্স কস্ট যে 41,25,000 এর ভিতরে ফিক্সড কস্ট পেয়ে গেলাম 15 লাখ, আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল কস্ট 26,25,000। এখন এই যে ফিক্সড কস্ট এই 15 লাখ কিন্তু এই 50,000 এরও এই 32,50,000 এর ভিতরে মেইনটেনেন্স কস্টের ভিতরে 15 লাখ হচ্ছে ফিক্সড কস্ট, আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। বাকিটা কত হবে? 50,000 ইনটু 35 দিলে যা হয় সেটা হবে। বাট 15 লাখ টাকা হচ্ছে ফিক্সড কস্ট। এটার ভিতরে 15 লাখ ফিক্সড কস্ট, এটার ভিতরে 15 লাখ ফিক্সড কস্ট, আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন এটাতে এই যে ফিক্সড কস্ট পেয়ে গেল, এখন বলছে যে ফর্মুলাটা লেখেন। তাহলে কস্ট ফর্মুলা কি হয়? টোটাল কস্ট y ইকুয়াল টু টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট। এ ছিল ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্ট পেয়ে গেলাম 15 লাখ প্লাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 35 ইনটু x। এই ফর্মুলাটা হচ্ছে মেইনটেনেন্স কস্টের জন্য। যে মেইনটেনেন্স যে মিক্সড কস্ট, এই মিক্সড কস্ট আমরা যখন সেপারেট করব তখন আমরা এই ফর্মুলাতে আমরা কস্ট ক্লাসিফিকেশন করব। তার মানে 15 লাখ হচ্ছে মেইনটেনেন্সের ভিতরে 15 লাখ ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল এখন যত আওয়ার হয় 35 দিয়ে সেটা হবে ভেরিয়েবল কস্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে কি বলছিল? হোয়াট ইজ দ্য টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট উড ইউ এক্সপেক্ট দ্য কোম্পানি ইনকার এট দ্য অপারেটিং লেভেল অফ 70,000। এখন আপনাকে বলতেছে যে 50,000 এর জন্য 1,42,00,000, 75,000 এর জন্য যদি ফ্যাক্টরিটা যদি 75,000 লেবাররা যদি 75,000 ঘন্টা কাজ করে তাহলে ফ্যাক্টরি ওভারহেড আসে 1,76,00,000। এখন আপনাকে বলতেছে যদি ফ্যাক্টরিটা 70,000 ঘন্টা চলে তাহলে এই ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত হবে? এখানে ধরেন আরেকটা কলাম করে নেন বা মিডলে একটা নেন, যে এখানে 70,000 দেন, 70,000 হলে এখানে টোটাল কস্টটা কত হবে? এখন টোটাল কস্টের ভিতরে কি কি আছে? এই ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে কি কি আছে? 3টা কস্ট। একটা আছে ভেরিয়েবল ম্যাটেরিয়াল, একটা আছে ফিক্সড রেন্ট, একটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এখন ভেরিয়েবল আমি জানি পার আওয়ার হচ্ছে 100 টাকা করে, তাহলে 70,000 এর জন্য 70,000 ইনটু 100। তাহলে একটা হচ্ছে ম্যাটেরিয়াল, ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি হবে? 100 টাকা করে ছিল পার ইউনিট, তাহলে 70,000 ইনটু 100 গেল ভেরিয়েবল। রেন্ট ছিল ফিক্সড 60 লাখ, তার মানে 70,000 ইনটু 10 হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর রেন্ট হচ্ছে 60 লাখ। আর মেইনটেনেন্স কস্ট আসেন, মেইনটেনেন্স কস্টের ফর্মুলাটা কি ছিল? y ইকুয়াল টু 15 লাখ প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে 15 লাখ প্লাস 35 ইনটু 70,000। যদি 70,000 ঘন্টা চলে তাহলে মেইনটেনেন্স কস্ট ফিক্সড কত হবে? এইটা যোগ করে দিলে যেটা হবে সেটাই। এই যে দেখেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা তো 100 টাকা করে রেগুলার জানি, ফ্যাক্টরি ওভারহেড এটা হচ্ছে 70 লাখ, রেন্ট ছিল ফিক্সড 60 লাখ, আর মিক্সড কস্ট যেটা ছিল মেইনটেনেন্স এর মধ্যে ভেরিয়েবল ছিল 35 করে। তাহলে যদি 70,000 ঘন্টা চলে তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে? 24,50,000,
আর মেইনটেনেন্সের ভিতরে ফিক্সড ছিল 15 লাখ, তাহলে টোটাল মেইনটেনেন্স হবে 39,50,000। তাহলে আপনি বলতে পারেন যে ফ্যাক্টরিটা যদি 70,000 ঘন্টা চলে তাহলে আমার ফ্যাক্টরির ওভারহেড কত হবে? ওভারহেড হবে 1,69,50,000। যদি কোনো কারণে আপনার ফ্যাক্টরি আওয়ার কমে বা লেবাররা যদি কম কাজ করে তারপরেও আপনার ফ্যাক্টরি ওভারহেড এই টাকা পরিমাণ কস্ট হবে। এটা যদি এখানে আপনাকে 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ছিল যে 70,000, এখন আপনাকে যদি বলে 80,000 ঘন্টা যদি চলে তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত হবে? তাহলে 80,000 যদি চাই তাহলে 80,000 দিয়ে আপনি ডিটেল করে ফেলবেন। এখানে 80,000 দিয়ে এখানে শুধু 80,000 দিতে হবে, ম্যাটেরিয়াল তো 100 টাকা করে, রেন্ট তো যা আছে তাই ফিক্সড থাকবে, আর এখানে ভেরিয়েবল 70,000 জায়গায় 80,000 ইনটু 35, আর ফিক্সড তো ফিক্সড মেইনটেনেন্স কস্ট 15 লাখ। টোটাল যোগ করলে যা হবে সেটা আপনি বলবেন যে ফ্যাক্টরিটা যদি 80,000 ঘন্টা চলে তাহলে ফ্যাক্টরির ওভারহেড কস্ট কিন্তু এত টাকা হবে। ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিষয় যে ফ্যাক্টরিটা এত ঘন্টা চালাবে কিনা, এই পরিমাণ টাকা তাদের হাতে আছে কিনা, বা সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, বা ফ্যাক্টরিটা আসলে এত ঘন্টা চালানোটা তাদের জন্য সুইটেবল হবে কিনা, প্রফিটেবল হবে কিনা, এটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত। বাট আপনার কাছ থেকে হয়তো এটা জানতে চাইতে পারে যে 70,000 ঘন্টা চললে আমার ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত হবে, 80,000 ঘন্টা চললে ফ্যাক্টরি ওভারহেড আমার ফ্যাক্টরির ওভারহেড কস্ট কত হবে, বা 1 লাখ আওয়ার যদি চলে, হঠাৎ করে যদি স্পেশাল অর্ডার চলে আসে তাহলে সেই অর্ডার যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তার এডিশনাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত হবে। এগুলো ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ডিসিশনের জন্য সাধারণত এগুলো ইউজ করে। এই জন্য মানে আমরা তখন এইভাবে কস্টটাকে ভেঙে তারপরে আমরা রিপোর্ট দিয়ে দিতে পারবো যে 70,000 ঘন্টা চলে ফ্যাক্টরি খরচ এত হবে বা এই হবে সেই হবে, এইভাবে দিতে পারবো। বলেন এই প্রবলেমটা কেউ বুঝছেন কিনা, বা কেউ না বুঝে থাকলে কোন জায়গায় বুঝেন না সেটা একটু এক্সপ্লেন করি। বলেন কারো কোনো প্রবলেম থাকলে 3টা রিকোয়ারমেন্ট, এটাই অঙ্কটা একটু ক্রিটিক্যাল এই বইয়ের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে যতগুলো অঙ্ক ছিল এর মধ্যে এটাই একটু ক্রিটিক্যাল, বাকিগুলা খুব বেশি প্রবলেমেটিক না। কে বুঝেন নাই বলেন, কেউ না বুঝলে বলেন। বুঝছেন সবাই? শাকির আহমেদ নাকি সাকির আহমেদ, বুঝছেন অঙ্কটা? জি স্যার। পারবেন না পরীক্ষায় এই ধরনের আসলে করতে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, খুব সুন্দর নাম। ইয়াসিন আছেন? ইয়াসিন, আপনি এই অঙ্কটা শুনছেন, দেখছেন তো না? পাবেন না এরকম অঙ্ক পরীক্ষার মধ্যে আসলে? যেরকম করে আপনি যা শুধু অঙ্কটা পড়বেন, কনসেপ্টটা শুধু নিয়ে নেবেন, যেই টাইপের অঙ্কই আসবে এটা আশা করি পারবেন যদি আপনি বুঝে থাকেন। মোস্তফা খান, মোহাম্মদ মোস্তফা খান, মোস্তফা বুঝছেন? মোস্তফা 2বার জয়েন করছেন নাকি? ডাবল জয়েন? ইয়েস স্যার, ইয়েস স্যার। মোস্তফা বুঝছেন তো না? জি স্যার, আমি একটু তো আমার দেশের বাড়িতে আসছি স্যার, এই জন্য আমি আচ্ছা আচ্ছা স্যার আমি ক্লাসগুলো পরে করব, আবার রেকর্ড আছে আমার কাছে। আপনার ইয়াতে ওই আপনার দেশের বাড়ি কোথায়? স্যার চাঁদপুরে। চাঁদপুর কোথায়? চাঁদপুর বাবুরহাট স্যার, ভোট দিতে আসছি। ফার্স্ট টাইম ভোট দিবেন? জি স্যার। আচ্ছা, এখন যদি এইটা একটু দেখেন, ওইটার সিমিলার সেম অঙ্কই এটাতে। Nova company's total overhead cost at various level of activities are presented below. এপ্রিল মাসে মেশিন আওয়ার যদি 70 ঘন্টা চলে, একটা মেশিন ফ্যাক্টরিতে ধরেন যে মেশিনটা আছে, মেশিনের ভিত্তিতে ওভারহেড কস্ট যদি অ্যালোকেশন করে, তাহলে এপ্রিল মাসে দেখলো যে 70,000 ঘন্টা মেশিন চলছিল, আপনার ওভারহেড কস্ট আসছিল 1,98,000। মে মাসে 60,000, ওভারহেড কস্ট আসলো 1,76,000। জুন মাসে আসলো 80,000। জুলাই মাসে যদি ফ্যাক্টরি মেশিন 90,000 ঘন্টা চলে তাহলে ফ্যাক্টরি ওভারহেড টোটাল ওভারহেড কস্ট আছে 2,46,000। এজুম দ্যাট দ্য টোটাল ওভারহেড কস্ট কনসিস্ট 3টা খরচ আগের অঙ্কের মধ্যে। ধরেন এই 70,000, এই 70,000 এর ভিতরে 1,98,000 আছে না, এই 1,98,000 এর ভিতরে 3টা খরচ, একটা হচ্ছে ইউটিলিটিস, একটা হচ্ছে সুপারভাইজার স্যালারি, একটা হচ্ছে মেইনটেনেন্স। এখানে ভাগ করে দিছি, মানে সিমিলার
আরেকটা অঙ্ক জাস্ট শুধু আপনি পারবেন কিনা বোঝানোর জন্য। ইউটিলিটিসটা বললো ভেরিয়েবল, সুপারভাইজার স্যালারি বললো ফিক্সড, আর মেইনটেনেন্সটা মিক্সড। আগের অঙ্কের মতো, আগে যেটা ছিল সেটাই, মেইনটেনেন্সটা ছিল মিক্সড। এখন এটা হচ্ছে 60,000-এর জন্য ভাগ করছে, এই খরচটা ভাগ করছে আর কি, 1,74,000 এটা ভাগ করে দিচ্ছে। এখন আপনার কাছে জানতে চাইতেছে 2,46,000-কে ভাঙেন, 2,46,000 মানে কোনটা? এটা 90,000 জুলাই মাসেরটা ভাঙতে বলছে। জুলাই মাসেরটা ভেঙে আপনি বলেন ইউটিলিটি কত, সুপারভাইজার স্যালারি কত, মেইনটেনেন্স কত। তাহলে ইউটিলিটি যেহেতু ভেরিয়েবল, প্রথম আপনি ভেরিয়েবলের রেটটা বের করেন কত করে। 60,000-এর জন্য যদি 48,000 হয় তাহলে পার আওয়ার কত, এটা হচ্ছে ভেরিয়েবল। তখন আপনি এই 90,000-কে মাল্টিপল করে দিবেন। আর সুপারভাইজার স্যালারি যেহেতু ফিক্সড 21,000-ই রাখবেন। আর টোটাল কস্ট যেহেতু 2,46,000, তাহলে এই 2,46,000-এর ভিতরে বাকি টোটাল ইউটিলিটিস এক্সপেন্স 48,000, সুপারভাইজার স্যালারি টোটাল ফিক্সড 21,000, total cost 2,46,000. Then you should deduct the utilities expense 48, total variable utilities expense and total supervisor salaries. So total supervisor salaries টা হচ্ছে এখানে ফিক্সড কস্ট, যেহেতু ফিক্সড কস্ট সুতরাং এটাতে সুপারভাইজার স্যালারি 21,000-ই হবে। আর ইউটিলিটিস ভেরিয়েবলটা পার ইউনিট বের করে তারপরে 90,000 দিয়ে মাল্টিপল করব। আর মেইনটেনেন্স ফিক্সড কস্ট যেহেতু ফিক্সড, আমি টোটালটা যেহেতু জানি 2,46,000, সেটা থেকে ওই দুইটা খরচ বাদ দিয়ে দিই। আগের সেম, আগেরটার মতোই আপনি দেখেন এই অঙ্কটাই সেম। আর এরপরে যে মেইনটেনেন্স কস্ট যেটা আছে সেটা যেহেতু মিক্সড কস্ট, সুতরাং আপনাদের যেহেতু বৃহস্পতিবারের ক্লাসটা হবে না ইলেকশনের দিন, তো ওই জন্য ওইটার একটা ক্লাস আমরা আগে নিয়ে নিচ্ছি। আর একটা ক্লাস হয়তো আপনাদের মঙ্গলবার বুধবার যে কোনো একদিন নিয়ে নিব। আজকে একটার বেশি নিতে পারতেছি না, 11টা পর্যন্ত। তারপরে আর একটা ক্লাস আইদার কালকে অথবা বুধবার। বুধবার অবশ্য বন্ধের দিন, যদি আপনারা চান নিতে পারি, আদারওয়াইজ কালকেই নিতে হবে। তাহলে বৃহস্পতিবারে যে দুইটা ক্লাস এটা কভার হয়ে যাবে। আমাদের সিলেবাসটা আমরা মোটামুটি একটু টেনে নিয়ে আসবো। আর একটা চ্যাপ্টার ওইটা আমরা হিন্দি মিডটা আমরা করে ফেলতে পারবো আশা করতেছি। আর একটা চ্যাপ্টার অতিরিক্ত হবে, ওইটা আমরা কভার করে ফেলবো। আপনারা পরীক্ষার জন্য মোটামুটি প্রিপারেশন নিতে পারবেন আশা করতেছি। কালকে অথবা আমি সিআর এর সাথে যোগাযোগ করে একটা টাইম আপনাদেরকে দিয়ে দিব, যদি কালকে সম্ভব হয় কালকে, অথবা বুধবার যদি হলিডেতে আপনারা রাজি থাকেন তাহলে জোরাজুরি নেই, যদি আপনারা এগ্রি করেন তাহলে। এখন আসেন জাস্ট শুধু সিম্পল, যদি ওই অঙ্কটারই জাস্ট এটা আপনি একটা রেপ্লিকা বলতে পারেন যে এখন ইউজিং হাইলো মেথড আপনি মেইনটেনেন্স কস্ট যেহেতু মিক্সড কস্ট ছিল এটাকে আমরা এখন স্প্লিট করে দিব। তারপরে ফর্মুলাতে বসাইতে বলছিল, এটা আপনার পিডিএফ করতে গিয়ে ভেঙে গেছে। ফর্মুলাটা লিখে নিন, y ইকুয়াল টু 5 এর জায়গায় হবে ইকুয়াল টু a, 1 এর জায়গায় হবে প্লাস, হ্যাঁ, y ইকুয়াল টু a প্লাস bx। তাহলে ওখান থেকে আগের মতোই, এবং ফাইনালি বলছে 75,000 ঘন্টার জন্য টোটাল কস্টটা বের করতে। এখানে 75,000 যেহেতু নাই, 75,000 ঘন্টা দিয়ে আগের অঙ্কটাকে জাস্ট শুধু ফলো করবেন, তারপরে নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করবেন যে এই অঙ্কটা পারেন কি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে, যদি না বুঝেন আমাকে বললেন। এটা ছিল, আরেকটা ছিল, আমি সব সাইডে একটু কভার করে দিচ্ছি। আচ্ছা, বইয়ের মধ্যে আমি যেটা দেখলাম যে ওই রিগ্রেশন মেথডের এক্সারসাইজ অঙ্ক ইলাস্ট্রেশনের মধ্যে তেমন নাই। রিগ্রেশন মডেলের জাস্ট শুধু যেই সিস্টেমটা আপনাদেরকে ক্লাস লেকচারের মধ্যে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছিল ওইটা আপনারা একটু মনে রাখেন, তাহলে রিগ্রেশনের যদি চাওয়া হয় যাতে করে আপনি করতে পারেন। বাট নর্মালি সবগুলো অঙ্কই ম্যাক্সিমাম বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে হাইলো মেথডের। বইয়ের এক্সারসাইজগুলোই আমি সলিউশন আকারে এখানে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এখন আসেন এটা যদি করি, যে লাস্ট ক্লাসেও আপনাদেরকে দেখানো হয়েছে, জাস্ট একাধিক বার বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা ফরম্যাটে দেখানো হইতেছে যাতে করে আপনার কনসেপ্টটা একটু বিল্ড হয়ে যায়, যে যেরকম কোশ্চেনই থাকুক আপনি যাতে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পারেন। এটা ছিল আপনার কন্ট্রিবিউশন ফরম্যাট ভার্সেস ট্রেডিশনাল ফরম্যাট। লাস্ট ক্লাসে এরকম একটা অঙ্ক করানো হয়েছিল, জাস্ট ওইটারই কিছু স্ট্রাকচারাল চেঞ্জ। যদি বলি যে কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্টটা করতে, তাহলে আপনি কন্ট্রিবিউশন স্টেটমেন্ট করলে কি করি আমরা, সেলস থেকে টোটাল কস্টগুলোর মধ্যে কোনগুলা ভেরিয়েবল কস্ট এবং কোনগুলা ফিক্সড কস্ট আমরা আলাদা করি। তখন ফার্স্ট সেলস থেকে ভেরিয়েবল কস্টগুলোকে আমরা ডিডাক্ট করি, তারপরে ফিক্সড কস্ট আমরা বাদ দিই, প্রথম ভেরিয়েবল কস্ট। এখন এখান থেকে আসেন, এখানে কস্টগুলোকে কোনগুলা ভেরিয়েবল কস্ট কোনগুলা ফিক্সড কস্ট আপনি এগুলো প্রথম আলাদা করবেন, তারপরে কন্ট্রিবিউশন ফরম্যাটে বসাই দিবেন।
টোটাল ভেরিয়েবল কস্ট গুলোকে বাদ দিয়ে দিব, আর পর কন্ট্রিবিউশন মার্জিন, দেন ফিক্সড কস্ট বাদ দিয়ে দিব, বলবো এটা টোটাল প্রফিট চলে আসবে। ফার্স্ট এখন আসেন ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টকে সেপারেট করে দেখেন। এখান থেকে আসেন যে Marui PNUs Incorporation purchased a PNU from a large manufacturer and sell them at the retail level. সে PNU বিক্রি করে, হ্যাঁ PNU কিনে সে আপনার কিনে তারপরে সে এটা রিটেল মার্কেটে বিক্রি করে। সে কিনে $2,450 করে পার ইউনিট। এক একটা PNU সে কিনে $2,450 পার ইউনিট। And the manufacturing from the manufacturer and the PNUs Incorporation sells the PNUs to its customer at an average price total an average price of $3,125. এটা হচ্ছে অ্যাভারেজ আপনার সেলস প্রাইস। হ্যাঁ সে কিনে 2,450 করে, এটা হচ্ছে তার কস্ট, মানে কস্ট অফ গুডস সোল্ড, যেটাকে আপনি কস্ট অফ গুডস সোল্ড বলি আমরা COGS। সে কিনে 2,450 করে আর সে বিক্রি করে $3,125 করে সে বিক্রি করে, তার মানে এটা হচ্ছে সেলস। এখন তার কিছু খরচ আছে, এই খরচগুলো এগুলো হচ্ছে তার খরচ, সেলিং এক্সপেন্স ফার্স্ট। এখন দেখেন অলওয়েজ কস্ট অফ গুডস সোল্ড অলওয়েজ ভেরিয়েবল কস্ট, এটা মনে রাখবেন। একটা কিনলে সে কিনে 2,450 করে, দুইটা কিনলে এটা ডাবল লাগবে, তিনটা পিএনও কিনে যদি বিক্রি করে তাহলে তিনটার জন্য এটা 3 গুণ লাগবে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে মানে কস্ট অফ গুডস সোল্ড অলওয়েজ ভেরিয়েবল কস্ট। এখন যতগুলা কিনবে জাস্ট এতগুলা যদি মাল্টিপল করবে। এখন এখানে যে কস্টগুলো আছে এর মধ্যে কোনটা ফিক্সড কস্ট এবং কোনটা কস্ট এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট ওয়ান অ্যাডভার্টাইজিং, $700 পার মান্থ, এক মাসের জন্য অ্যাডভার্টাইজিং $700। বলেন এটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট? কেউ বলেন তো, একটু পার্টিসিপেট করুন। অ্যাডভার্টাইজিং $700 পার মান্থ, এক মাসের জন্য অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম, এটা এই অ্যাডভার্টাইজিং কস্টটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট? Fixed cost. ফিক্সড কস্ট। Variable. ভেরিয়েবল, কে বললেন ভেরিয়েবল? মেহেদি, মেহেদি বললেন ভেরিয়েবল। জি স্যার। আচ্ছা মেহেদি শোনেন, আপনি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আপনি এক মাসের জন্য বললেন যে আমার টিভিতে আপনি 700 টাকা দিলাম, আপনি আমার টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করেন। এখন এই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আপনার ইউনিট যদি 5টা বিক্রি হয় তাহলে কি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 700 টাকা দিবেন? যদি 30 সেই ক্ষেত্রে ফিক্সড কস্ট হবে। ফিক্সড কস্ট। তার মানে অ্যাডভার্টাইজিংটা হচ্ছে এখানে কি কস্ট? ফিক্সড কস্ট। সেলস স্যালারিজ এন্ড কমিশন, যারা সেলস পারসন যারা বিক্রি করে এদেরকে $950 পার মান্থ, এটা হচ্ছে ফিক্সড। $950 পার মান্থ, এটা তাদেরকে ফিক্সড দিবে, মানে সে যা বিক্রি করুক বা না করুক তাকে আমরা পার মান্থ দিব $950, এটা পার মান্থ দিব, প্লাস 8% অফ সেলস, সে যা বিক্রি করে দিতে পারবে তার 8% হচ্ছে তার কমিশন। এখন এটার মধ্যে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল? স্যার এটা মিক্সড কস্ট। জি স্যার। এটা মিক্সড কস্ট। হ্যাঁ তাহলে এটার মধ্যে ভেরিয়েবল কত, ফিক্সড কত? হইতাছে 950 ফিক্সড কস্ট, 950 ফিক্সড কস্ট, আর 8% হচ্ছে সে যা বিক্রি করে টোটালের 8% হচ্ছে ভেরিয়েবল। সে যদি বেশি বিক্রি করে তাহলে সে বেশি কমিশন পাবে, সে যদি কম বিক্রি করে তাহলে সে কম পাবে। তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, কিন্তু এটা ফিক্সড। সে বিক্রি না করলে, সে যদি ছুটিতেও চলে যায় তাহলে তার বেতন এটা সে পাবে। তাহলে এই 950 করে আমরা ফিক্সড এর মধ্যে নিয়ে যাব, আর টোটাল যা বিক্রি করে তার 8% আমরা ভেরিয়েবলে নিয়ে যাব। আচ্ছা ডেলিভারি অফ পিএনএ টু কাস্টমার 30 পার পিএনএ, সো প্রত্যেকটার জন্য 30 টাকা করে। যতগুলা, এটা ভেরিয়েবল, সে যতগুলা বিক্রি করবে প্রত্যেকটার জন্য ডেলিভারি কস্ট হচ্ছে 30 টাকা। সে যদি 2টা বিক্রি করে তাহলে দিবে 60 টাকা, সে যদি 3টা বিক্রি করে দিবে 90 টাকা। তার মানে এই ডেলিভারি কস্টটা হচ্ছে এখানে ভেরিয়েবল কস্ট। ইউটিলিটিস 350 পার মান্থ, ফিক্সড কস্ট। fixed cost. Yes. Depreciation of sales facilities. Depreciation always fixed cost. মনে রাখবেন, আপনার মেশিনের দাম কমবে অথবা মানে দাম মেশিন যাই চলুক, মেশিনের দাম অটোমেটিক্যালি মানে কমবে। মেশিন যদি নাও চলে তারপরও মেশিনের দাম কমবে। এই জন্য ডেপ্রিসিয়েশন অলওয়েজ ফিক্সড কস্ট। ডেপ্রিসিয়েশন অলওয়েজ ফিক্সড কস্ট। এখন আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ, এক্সিকিউটিভ স্যালারি 2,500 পার মান্থ, এটা কি ফিক্সড না ভেরিয়েবল? স্যার ফিক্সড। স্যার ফিক্সড।
ইন্স্যুরেন্স 400 পার মান্থ, আপনার ফ্যাক্টরিতে কিছু হোক বা না হোক 400 দিয়ে দিতে হবে ফিক্সড। তারপরে ক্লারিক্যাল 1000 পার মান্থ প্লাস 200 পার পিএনও সোল। 1000 পার মান্থ এটা হচ্ছে ফিক্সড, এটা মিক্সড কস্ট, সুতরাং মিক্সড তো ভাঙতে হবে আমাকে, ভেরিয়েবল কত এবং ফিক্সড কত। তাহলে 1000 পার মান্থ এটা হচ্ছে ফিক্সড, আর টোটাল সেল যা হবে যত ইউনিট বিক্রি করবে প্রত্যেকটার জন্য 20 টাকা, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েশন তো বললাম অলওয়েজ ফিক্সড কস্ট। তাহলে আর কিছু নাই, তার মানে এখানে একটা কস্ট আপনি কিনছেন 2450 কস্ট অফ গুডস সোল্ড, তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর এখানে যে যে কস্টগুলো আপনি পাইলেন, যেগুলো ভেরিয়েবল কস্ট, যেগুলো ফিক্সড কস্ট, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমরা ক্যালকুলেশন করব, টোটাল ফিক্সড কস্ট ক্যালকুলেশন করে কন্ট্রিবিউশন ফরম্যাটে বসাই দিই। দেখেন সেলস এখানে কোশ্চেনের মধ্যে বলছে ধরেন সে 40টা ইউনিট সে সেল করছে ডিউরিং অগাস্ট মাসে, সে 40টা সোল্ড এন্ড ডেলিভারি 40টা পিএনও সে সেল করছে। তাহলে 40টা জন এক একটা সেলস প্রাইস কত 3125 করে। তাহলে প্রথম সেলস 40 ইনটু 3125। তারপরে আসেন ভেরিয়েবল কস্ট। প্রথম ভেরিয়েবল কস্ট কস্ট প্রাইস আপনি কিনছেন 2450 করে, তাহলে 2450 ইনটু 40, এই যে দেখেন 2400 কস্ট অফ গুডস ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ, প্রথমটা কি ট্রেডিশনাল ফরম্যাটে করছে, হ্যাঁ প্রথম রিকোয়ারমেন্ট মনে হয় ট্রেডিশনালে চাইছে, ট্রেডিশনাল ফরম্যাট। পরেরটা কি বলছে, পরেরটা কন্ট্রিবিউশন ফরম্যাট। তাহলে সেকেন্ডটা আগে দেখেন, আমি যেহেতু বলে ফেলছি এটাতে দেখেন, এই যে দেখেন সেলস যা আছে টোটাল পার ইউনিট, তো এখানে টোটাল হচ্ছে 1,25,000, 40টা আপনি 3125টা। আর ভেরিয়েবল কস্ট, প্রথম ভেরিয়েবল কস্ট হচ্ছে আপনার কস্ট, এটা বসাবেন। তারপরে ওই যে 8% ছিল, ডেলিভারি ছিল, ক্লারিক্যাল ছিল, যেগুলো ছিল ভেরিয়েবল গুলোকে বসাবেন। তাহলে টোটাল ভেরিয়েবল 1,10,000, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 15। এখন আসুন ফিক্সড কি কি ছিল। ফিক্সড ছিল আপনি যদি দেখেন এখান থেকে অ্যাডভার্টাইজিংটা ফিক্সড ছিল, তারপরে সেল স্যালারি ছিল 950, এটা পার মান্থ, আমার শুধু অগাস্টের জন্যই করতে বলছে, এই জন্য পার মান্থটাই আমি নিব। যদি বলতো 1 বছরের জন্য করেন তাহলে 950 ইনটু 12 গুণ করে দিতাম, যেহেতু 1 মাসের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, যেন আমরা 1 মাসের টাইম 950, এই 950 নিব। ডেলিভারি অফ দ্য পিএনও কাস্টমার, এটা যেহেতু ভেরিয়েবল। ইউটিলিটিস 350 পার মান্থ, এটা যেহেতু ফিক্সড, এটা নিব। ডেপ্রিসিয়েশন 800, এটা নিব। এক্সিকিউটিভ স্যালারি 250, 2500, এটা নিব। ইন্স্যুরেন্স 400, এটা নিব। ক্লারিক্যাল 1000, এটা ছিল ফিক্সড কস্টের নিব। এই হচ্ছে টোটাল ফিক্সড। দেখেন ফিক্সড কস্ট অনেকগুলো, অ্যাডভার্টাইজিং, স্যালারি, ইউটিলিটিস, ইন্স্যুরেন্স, ক্লারিক্যাল, ডেপ্রিসিয়েশন। তাহলে টোটাল ফিক্সড এক্সপেন্স হচ্ছে 7000। এই 15,000 থেকে 7000 বাদ দিলে 8000, এটা হচ্ছে নেট প্রফিট। এই ফরম্যাটটা হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাট। কন্ট্রিবিউশন ফরম্যাটে করলে আপনাকে অবশ্যই ভেরিয়েবল গুলোকে সেপারেট করবেন, ফিক্সড গুলোকে সেপারেট করবেন। আর যদি মিক্সড থাকে সেটাকেও ভেঙে ফেলবেন, যে ভেরিয়েবলের মধ্যে কত নেবেন, ফিক্সড এর মধ্যে কত নেবেন, তারপরে একটা স্টেটমেন্ট তৈরি করে ফেলবেন। এখন এটা যদি ট্রেডিশনাল ফরম্যাটে করেন, তাহলে ট্রেডিশনাল ফরম্যাটের মধ্যে ছিল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড থাকে গ্রস প্রফিট। একটা টেবিল দেওয়া হয়েছিল আপনাদেরকে, আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে দেখেন, হ্যাঁ ওখানে এই ফরম্যাটটা দেয়া আছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড প্রথম বাদ দেন, তাহলে সেলস ছিল 1,25,000 আর কস্ট অফ গুডস সোল্ড আপনি কিনছেন কত করে 2450, তাহলে 40 টাকা করে, 40টা ইউনিট 98, এটাকে বলা হচ্ছে গ্রস প্রফিট। তার থেকে বাদ দিবেন এই যে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং এবং আমি কোনো ফিক্সড ভেরিয়েবল আলাদা করব না, ডাইরেক্ট বসাই দিব। তাহলে সেলিং এর মধ্যে কি কি আছে, অ্যাডভার্টাইজিং 700 বসাই দেন, সেলস স্যালারিজ কমিশন 900 প্লাস সেলস এর 8%, সেলস কত 1,25,000, তাহলে 1,25,000 এর 8%, এই দুটো যোগ করেন, এই যে 950 প্লাস 1,25,000 এর 8%। তারপরে কি ছিল, ডেলিভারি 30 পার পিএনও, বিক্রি করছেন 40টা, তাহলে 30 ইনটু 40 1200। ইউটিলিটি 350 পার মান্থ, 350 বসাবেন। ডেপ্রিসিয়েশন 800 বসাবেন। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটাল আপনি বসাইলেন কত 14,000, তাহলে টোটাল সেলিং এক্সপেন্স হচ্ছে 14,000। এখন আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে কি কি ছিল, এক্সিকিউটিভ স্যালারি 2,500 পার মান্থ, তাহলে 2,500ই বসাবেন। ইন্স্যুরেন্স 400 পার মান্থ, 400 বসাবেন। ক্লারিক্যাল ছিল 1000 পার মান্থ, তাহলে 1000 প্লাস 20 পার পিএম, বিক্রি করা হয়েছে 40টা, 40 ইনটু 20 800 টাকা, 800 প্লাস 1000 1800 টাকা লিখবেন। এবং ডেপ্রিসিয়েশন ছিল 300 বসাবেন। তাহলে টোটাল বসাইলে আপনার এই যে 1800 300, তাহলে টোটাল এখানে আছে 5000, তাহলে 5000 আর 14,000, টোটাল কস্ট হচ্ছে 19,000। আর আপনার গ্রস প্রফিট ছিল 27,000, 19,000 বাদ দিলে এই 8,000। সেম, মানে ট্রেডিশনাল ফরম্যাট এবং কন্ট্রিবিউশন ফরম্যাট, আপনি দুই ফরম্যাটে যাই করেন প্রফিট কিন্তু সেম হবে, জাস্ট শুধু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে। কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে সেলিং অ্যাডমিন আলাদা আলাদা করে বাদ দিই,
আর কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই না, আমরা জাস্ট ভেরিয়েবল বাদ দিই এবং পরে ফিক্সড বাদ দিই। এটা হচ্ছে এই দুই মেথডে। এখানে মোটামুটি আর যে অঙ্ক যেগুলো আছে এটা না বোঝার তেমন কিছু নাই আমার কাছে মনে হচ্ছে। এগুলো আপনারা একটু দেখে নিয়েন যে কোনটা কি ধরনের খরচ হইতে পারে। প্রপার্টি ট্যাক্স, ফ্যাক্টরির প্রপার্টি ট্যাক্স, এটা তো ফ্যাক্টরি বলছে, তাহলে ফ্যাক্টরির প্রপার্টি ট্যাক্স, এই ট্যাক্সটা কি হবে? মানে ফ্যাক্টরিতে আপনি যাই প্রোডাকশন করেন আপনার ট্যাক্সটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিতে হবে। আপনি যদি ফ্যাক্টরিতে প্রোডাকশন নাও করেন তারপরও আপনার প্রপার্টি ট্যাক্স নির্দিষ্ট করে দিতে, তার মানে এটা হচ্ছে ফিক্সড কস্ট। এটা কি কস্ট? প্রপার্টি ট্যাক্সটা হচ্ছে ফিক্সড কস্ট ফ্যাক্টরির জন্য। আর যেহেতু এটা ফ্যাক্টরিতে, তার মানে ফ্যাক্টরিতে আপনি এটা কি আপনার কাছে চাইছে কি সেটা ইম্পর্টেন্ট, রিকোয়ারমেন্ট, একটা টেবিল, এই টেবিলের মধ্যে এগুলাকে লিখতে বলছে যে এই ফরম্যাটে কস্ট আইটেম প্রত্যেকটা কস্ট দিবেন এবং ভেরিয়েবল কস্ট অথবা ফিক্সড হয়, এটা কি ভেরিয়েবল না ফিক্সড সেটা লিখতে হবে। এটা সেলিং না অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা লিখতে হবে। যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট সেটা লিখতে হবে। যে এখানে সলিউশন দেওয়া আছে, আপনি দেখে নিন কোনটা কোন ধরনের। যে প্রপার্টি ট্যাক্স বললাম না ফিক্সড কস্ট, এই দেখেন ফিক্সড কস্ট। আবার এটাকে ম্যানুফ্যাকচার, যেহেতু ফ্যাক্টরি সুতরাং এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট কস্ট কোনগুলো? যেগুলো মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড ফ্যাক্টরি ওভারহেড, এটা ছিল ডাইরেক্ট কস্ট। আর ইনডাইরেক্ট কস্ট যেগুলো ছিল মানে ফ্যাক্টরি ওভারহেড কস্ট ছিল ইনডাইরেক্ট, মানে ফ্যাক্টরিতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার ছাড়া যত ধরনের খরচ এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট বা ফ্যাক্টরি ওভারহেড কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কস্ট মানে ইনডাইরেক্ট কস্ট। সুতরাং ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার ছাড়া যেহেতু এটা যেহেতু ডাইরেক্ট ম্যাটেরিয়ালও না, ডাইরেক্ট লেবারও না, সুতরাং এটা কি ইনডাইরেক্ট কস্ট আপনি বলতে পারেন। এরকম করে এখানে যেই কস্টগুলো আছে এগুলো সবগুলো কস্ট আপনারা একটু চেক করেন। সলিউশন তো এখানে দেয়া আছে, এটা একটু চেক করে দেখেন। নেক্সট হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। মানে এই অঙ্কটা অ্যাজ ইউজুয়াল যা আছে সবই জাস্ট শুধু এখানে এডিশনাল হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম করতে বলছে। হাইলো মেথড দিয়ে আপনি কস্ট ফর্মুলা জেনারেট করবেন। মানে হাইয়েস্টটা নেবেন, এখানে সর্বোচ্চ হাইয়েস্ট কত 150 এটার কস্ট নেবেন। আর সর্বনিম্ন আছে কত 60, এটা নেবেন। জানুয়ারি নেবেন আর জুলাই নেবেন। তাহলে হাইলো মেথড এখান থেকে এই ফর্মুলাটা জেনারেট করবেন। তারপরে যা যা বের করতে বলে বের করবেন। আর স্ক্যাটার ডায়াগ্রাম দিতে বলছে, তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম আপনি একদিকে নাম্বার অফ স্ক্যানস দেন, অন্যদিকে কস্ট দেন। তারপরে দেখেন কোথায় গিয়ে গ্রাফগুলো, এই যে দেখেন একদিকে নাম্বার অফ স্ক্যান দেন, একদিকে কস্ট দেন, বা এইদিকে নাম্বার অফ স্ক্যান দেন, এদিকে কস্ট দেন, কোনো অসুবিধা নেই। জাস্ট পয়েন্টগুলো অটোমেটিক্যালি একটা পয়েন্টগুলো বসে এভারেজ একটা লাইন টান দিবেন। এটাই হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। মানে এটা একটা পয়েন্ট, 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 এগুলো বসাবেন। বসানোর পরে আপনি তারপরে একটা এভারেজে প্রথম পয়েন্টটা ধরবেন, এই যে প্রথম পয়েন্ট আর লাস্টের পয়েন্টটা ধরবেন, স্কেল এই দুইটার মধ্যে ধরবেন। প্রথম পয়েন্টটার মধ্যে স্কেল রাখবেন আর লাস্টের পয়েন্টটা স্কেল রাখবেন। তারপরে লম্বা করে টান দিবেন যেখানে এসে ঠেকে। মানে লাইনটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে মানে প্রোডাকশন যত বেশি হবে কস্ট তত বাড়তেছে। যদি উল্টা সিচুয়েশন বা এটা ট্রেডিশনাল, যদি বেশি স্লপ থাকে বা বেশি ডিক্লাইন থাকে তার মানে হচ্ছে যে এখানে প্রবলেম থাকে। স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে জাস্ট একটা শর্ট টার্মের মধ্যে একটা ধারণা বোঝায় যে কোম্পানিতে কোনো ধরনের ম্যানিপুলেশন আছে কিনা, বা এটা শর্ট টার্মের মধ্যে, বাট এটা এক্স্যাক্টলি পিওর না, এটা একটা এস্টিমেটেড একটা ধারণাগত ইস্যু। এটা ছিল আপনার এখানে। সাদিয়া আছেন নাকি? সাদিয়া, জি স্যার। অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, ওকে স্যার। অ্যাড করে নিবেন। অনেকে সবাই একটু মেসেজ অপশনে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেন, আর এখানেই সবাই দিবেন, পরে আর দিলে কাউন্ট করা হবে না। জি স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার স্ক্যাটার ডায়াগ্রামে স্যার আমি লাস্ট ক্লাসটা মিস করছিলাম। স্ক্যাটার ডায়াগ্রামটা আমার আসলে ওইভাবে হয় নাই। সেই স্ক্যাটার ডায়াগ্রামে স্যার মানে আমি এটা বুঝছি যে এক পাশে নাম্বার অফ ইউনিট, আরেক পাশে মানে নাম্বার অফ কস্ট। কিন্তু স্ক্যাটার ডায়াগ্রামে স্যার আমরা যে হারাহারি যে একটা দাগ দিব, এই দাগটা স্যার আমরা মানে কোন জায়গা থেকে দিব বা কিসের উপর বেসিস করে দিব? আচ্ছা এখন আসেন। হ্যাঁ এখন আসেন, আপনি প্রথম বসাবেন। দেখুন জানুয়ারির 60 আর 2200, তাই না? জানুয়ারিতে স্ক্যান বিক্রি করছে কয়টা? নাম্বার অফ স্ক্যান ছিল 70টা আর ইউটিলিটিস কস্ট ছিল 2200। আপনি এখানে আসেন, এই যে 60, আপনি এখানে 60 বরাবর যাবেন আর এখানে 2200 কোন দিকে থাকে একটা অনুমান করবেন। তাহলে 60 থেকে লম্বা টান দিবেন আর এই থেকে এই পয়েন্ট। আচ্ছা এরপর এটা ছিল কত? ফেব্রুয়ারিতে ছিল 70, 2600। হ্যাঁ
স্যার এই পয়েন্ট গুলো মার্ক করা স্যার বুঝছি আমি স্যার, কিন্তু স্যার এই যে স্যার যে দাগটা স্যার এই জিনিসটা স্যার মানে এই কিভাবে দাগটা কি, দাগটা তো আমি বললাম আপনি স্কেল ধরবেন, এখানে স্কেল, এখানে ফার্স্ট পয়েন্টে স্কেল রাখবেন আর লাস্টের পয়েন্টে স্কেল রাখবেন। ও আচ্ছা 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 ফার্স্টের পয়েন্টে স্কেল রাখবেন, লাস্টের পয়েন্টে স্কেল রাখবেন, বাকিগুলা স্কেল ধরার দরকার নেই। আপনি ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট স্কেল ধরে আপনি সোজা টান দিবেন। এবার এই লাইনের খুব কাছাকাছি মানগুলা যদি থাকে তার মানে ম্যানিপুলেশন কম। যেমন যেমন এই লাইনের এটা খুব পাশে, এটাও খুব পাশে, এটাও পাশে, এমন যদি হতো যে এই পয়েন্টটা ফর এক্সাম্পল এই পয়েন্টটা এইখানে, তার মানে এই মাস, এটা কোন মাস, এই 100 কোন মাস, এই মাসে ঝামেলা আছে, এই মাসে হিসাবটা চেক করতে হবে। যদি দেখতাম যে এই পয়েন্টটা, মনে করেন এই পয়েন্টটা লাইন, আমার স্ট্রেট লাইন তো এটা লাইনের কাছে আছে, কিন্তু এই পয়েন্টটা যদি এইখানে থাকতো তার মানে ওই মাসে অ্যাকাউন্টেন্ট ভুল হিসাব করছে, কোনো ঝামেলা হয়েছে, ঝামেলার মধ্যে বলছিল। আবার ধরেন এই পয়েন্টটাও লাইনের একদম কাছাকাছি আছে, একটু কম, লাইনের কাছাকাছি আছে, কিন্তু এই পয়েন্টটা যদি মনে করেন এখানে থাকতো বা এখানে থাকতো, তার মানে হচ্ছে যে লাইন থেকে অনেক ডিস্টেন্সে, তার মানে এটা হচ্ছে প্রবলেম। এই জন্য স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে বোঝা যায় যে প্রতি মাসের খরচের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, মানে ঝামেলা থাকার সম্ভাবনা কম। যদি কোনো মাসের খরচ লাইন থেকে দূরে দেখতাম, মানে লাইনটা তখন স্ট্রেট হয়ে যেত, এরকম এরকম না হয়ে এরকম হয়ে যেত। এখন যেমন এই পয়েন্টটা যদি বা এই পয়েন্টটা যদি এখানে থাকে তার মানে এটা অনেক প্রবলেমেটিক হয়ে যায়। এখন যেহেতু লাইনের কাছাকাছি, তার মানে একটা ধারণা করা যায় যে কোম্পানিটা মোটামুটি ঠিক আছে। ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিলেবাস এই চ্যাপ্টারটা তো আমরা আজকে শেষ করলাম, আগামীকালকে যদি ক্লাস হয় তাহলে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার করব এবং ওই চ্যাপ্টারটা পর্যন্ত ইমিডিয়েট সিলেবাস থাকবে। এখন এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আপনাদেরকে যা ধারণা দেওয়া হয়েছে আমার মনে হয় না কোনো কিছু ইস্যু বাদ আছে, মোটামুটি সবকিছুই কভার করে দেওয়া হয়েছে। পরের চ্যাপ্টারটাও আমি আপনাদেরকে কমপ্লিট করে দেব, আশা করি আপনারা পারবেন, সবই পারবেন। পরের চ্যাপ্টারে আরো সোজা, বাট কনসেপ্টটা যদি আপনি না বোঝেন আপনার জন্য সবই ডিফিকাল্ট হবে। আপনাকে আমি প্রথম ক্লাসের মধ্যে কনসেপ্টটা দিয়ে দিব, তারপরে অঙ্ক আমি যত ভাবে পেঁচাই দেই না কেন আপনি কিন্তু ঠিকই সমাধান করে দেবেন। বাট কনসেপ্ট, 5টা কনসেপ্ট দিব, এই 5টা কনসেপ্ট, যেমন হাইলো মেথড একটা কনসেপ্ট, রিগ্রেশন একটা কনসেপ্ট, কস্ট ফর্মুলা একটা কনসেপ্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট কিভাবে ডিটারমিন করে এটা একটা কনসেপ্ট। মানে এরকম আমি পরের চ্যাপ্টারেও আপনাকে বেসিক কনসেপ্ট দিব, আপনি শুধু কনসেপ্টটা নেবেন, বাকি কাজ সব আপনার। আমি অঙ্কগুলো সব দেখাই দিব, আমি অঙ্ক করাই দিব 15-20টা, এখানে তো কম দেখাই নাই, এক্সারসাইজ তো কম আনি নাই, তো এইরকম আমিও দেখাই দিব। আপনিও যদি প্র্যাকটিস করতে পারেন, আপনি কনসেপ্টটা মাথায় রাখবেন, তারপরে চ্যাপ্টারের অঙ্ক করবেন, কোনো প্রবলেমই হবে, সব পাবেন। স্যার আমাদের ম্যাথ কত মার্কের থাকবে আনুমানিক আর থিওরি? এখন কোশ্চেন করার পরে বোঝা যাবে কত পার্সেন্ট ম্যাথ বেশি থাকবে, 70% 80% আশা করতেছি ম্যাথই বেশি। স্যার কুইজ কবে হবে? জি, কুইজ কুইজটা আমাদের যে ইলেকশনের পরে ফিজিক্যাল ক্লাস শুরু হইলে আমরা এই চ্যাপ্টারের উপরে কুইজ নেব। আপনারা রেগুলার পড়তে থাকেন এই চ্যাপ্টারের উপরে আমি কুইজ নেব, ফিজিক্যাল ক্লাস শুরু হইলেই কুইজ নেব, ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরে কুইজ হবে। স্যার কুইজটা শুধু ম্যাথ তাই না? শুধু ম্যাথ, হ্যাঁ শুধু ম্যাথ, একটা ম্যাথ দিন, একটু কনসেপচুয়ালি আর কি, এই নিয়মগুলোর মধ্য থেকে পারবেন। এগুলো যদি বুঝে থাকেন, কনসেপ্টটা যদি মাথায় থাকে, আপনি পারবেন, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে? বলেন অন্য আর কোনো কোশ্চেন থাকলে। আর আগামীকালকে আপনাদের ক্লাস শিডিউল কি? স্যার কালকে আমাদের অফ ডে। আচ্ছা, আমি ওই যে সাদিয়া, আমি আপনার সাথে পরে অফিস শেষ হওয়ার পরে আমি একটু ফ্রি টাইমে টাইমটা আমরা ঠিক করে নেব না আগামীকালকে কখন। হ্যাঁ, ওকে স্যার। আর কোনো কোশ্চেন? মোটামুটি ফর্মালি আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ, এই চ্যাপ্টার শেষ। স্লাইডগুলো একটু দেখবেন, প্লাস এক্সারসাইজগুলো একটু দেখবেন। স্লাইডের মধ্যে ওই যে রিগ্রেশনের যেই ফর্মুলাটা দেওয়া ছিল, বইয়ের মধ্যে কোনো এক্সারসাইজ পাই নাই, এই কারণে আপনাদেরকে করাইতে পারিনি। ওই এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করে রাখেন বোঝার জন্য, আগে কনসেপচুয়ালি একটু বোঝার জন্য, আর কিছু। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।